প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে মহান একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি পাইলটবিহীন হেলিকপ্টারের আবিষ্কারক। তিনি আর কেউ নয়, বিজ্ঞানী হুমায়ুন কবির, আমাদের বনগ্রামদী কিশোর উচ্চ বিদ্যালয়ের গর্বিত কৃতি শিক্ষার্থী। আজকে ওনার সাক্ষাৎকারে যাচ্ছি। যে স্যার, আপনি যে এই যে পাইলটবিহীন হেলিকপ্টারের যে আবিষ্কার করেছেন, এই চিন্তাধারা আপনার মাথায় কিভাবে আসলো, সেই ইতিহাস যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, তো ওটা ওটা এসছে এয়ারপ্লেনের প্রতি যে আমার আসক্তি, তার থেকে সেটা শুরু হয়েছে 1964 থেকে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন ওই নাগের গ্রামে তখন থাকি। তো ওই এয়ারপ্লেন যখন উপর দিয়ে উড়ে যায়, তখন আমি করতাম কি, ওই যে গ্রামের যে যেখানে ফসল তৈরি করা হতো, যে জমি, সেগুলো ফসল কাটা হয়ে গেছে, তো তার উপর দিয়ে আমি দৌড়ে যেতাম যতক্ষণ পর্যন্ত প্লেনটা দেখা যায় চোখে। তারপরে এক সময় আর যেতে পারতাম না, কারণ ওই একটা নাগের গ্রামে বিল আছে, তারপরে আর যাওয়ার সময়। তো যখন এয়ারপ্লেনটা অদৃশ্য হয়ে গেল, তখন আমি বাড়িতে ফিরে আসতাম। তো প্রায়ই আমি এগুলা করতাম। তো এক সময় সিদ্ধান্ত নিলাম যে আমি যদি বড় হই কোনোদিন, তাহলে আমি ওই বিমান কি করে বানাতে হয় সেটা আমি জানবো, সেই প্রকৌশলটা আমি শিখবো। তো তারপরে ক্লাস 5-এ যখন উঠলাম, তখন আমার এক ফুফাতো ভাই, এই যে পেশু দাদা এখানকার চুন্নুদের বাড়ির সঙ্গে যার বাড়িটা, সেই পেশু দাদার ছোট ভাই হলো লুৎফর রহমান। সেই লুৎফর রহমান, সেই লুতু দাদা একদিন যান ওখানে নাগের গাঁ। তো ওনাকে বললাম যে দাদা, আমার কাছে ওটা খুব ভালো লাগে। তো ও তাই নাকি, ওটা কিন্তু এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারে তৈরি করে। ওই নামটা তখন শিখলাম। তারপর ডিকশনারি দেখে দেখলাম এর মিনিংটা কি, বাংলা অর্থটা কি আর কি। তো উড়োজাহাজ বানানো প্রকৌশলী হওয়া। তো তখন উনি আমারে বললেন, এটা পৃথিবীর কোথাও পড়া সম্ভব না, এটা একমাত্র ইংল্যান্ড এবং আমেরিকায় পড়ানো হয়। কারণ তখনও এই বিষয়ে এত এত কঠিন যে পৃথিবীর আর অন্য দেশে এখনো, তখন ইন্ডিয়াতেও ছিল না এরকম। এত এত বললেন যে এই দুই দেশের যে কোনো এক জায়গায় যেতে হবে এটা জানতে হলে পরে। তো আমি আর কিছু বলিনি। তো তখন উনি এটাও বললেন যে ওইটা করতে হলে পরে অঙ্কে আর ফিজিক্সে তোমাকে পৃথিবীর সেরা ছাত্র হইতে হবে, ওইটা জানতে হলে। কারণ ওটা তারাই পড়ে যারা পৃথিবীতে সবচেয়ে মেধাবী, তারাই পড়ে ওই সাবজেক্টটা পড়ে। তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, কত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে। কিন্তু অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে হলে তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইতে হবে মেধার দিক থেকে। তো কথাটা শুনলাম, তো ভাবলাম, তখন থেকে আদা জল খেয়ে লাগলাম অঙ্ক শেখার জন্য। বিজ্ঞান, ফিজিক্সটা তখন আসেনি, সাধারণ বিজ্ঞান ছিল। তো ওই তো তারপরে ওই যে রেজাল্ট করলাম, প্রাইমারি স্কুলে রেজাল্ট করলাম। রেজাল্ট করার পরে তো বনগ্রামে এসে ঢুকলাম, এই তো অঙ্কের উপর জোর দেওয়ার জন্য, ওই যে ক্লাসে ফার্স্ট হওয়াটা, ওই প্রেরণা থেকে আমার ফাউন্ডেশনটা বিল করতে শুরু করলাম। তো বিল করতে করতে সেই একটা থেকে আর একটা, তারপর তো ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পাশ করলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে। তখন আমার মাথার মধ্যে চাপলো যে এখন তো আর এই দেশে বাংলাদেশে বুয়েটে কোনো ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নাই, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, আমাকে বাইরে যেতে হবে। তো এই তো আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম। তো একটা ব্রাঞ্চ ছিল আমেরিকান অ্যাম্বাসি, এটাকে বলে ইউসিস, ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস। আমার সময়ের কথা বলছি, 78, 79-এর কথা বলছি, 77, 78, 79, ওই টাইম। ওটার নাম ছিল ইউসিস। তো ইউসিসে যে রিসার্চ করতে শুরু করলাম কোন ইউনিভার্সিটিগুলো ওই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শেখায়, এবং তার জন্য কি প্রিরেকুইজিট, কি লাগবে। তো আমার তো অলরেডি ডিগ্রি আছে। তো এখন দরকার হলো যে আমি ম্যাথমেটিক্সে কত ভালো, ফিজিক্সে কত ভালো, আবার আমেরিকান কিছু পরীক্ষা আছে, তো সেগুলা আমাকে দিতে হবে। কারণ আমেরিকানরা জানে না যে আমি স্বর্ণের মেডেল পাওয়া ছাত্র হলে কি হবে, তাদের সঙ্গে তুলনা করলে আমি কতটুকু মেধাবী, এই ধরনের যাচাইয়ের জন্য পরীক্ষা আছে একটা। সেই পরীক্ষা দিলাম, পরীক্ষাতে প্রায় 100% মার্কস পেয়ে গেলাম। তখন ওরা জেনে গেল যে আমাকে দিয়ে সম্ভব। তো আমাকে তারা অফার করলেন আমেরিকায় যাওয়ার জন্য। তো আন্ডার গ্র্যাজুয়েট করা, আবার ব্যাচেলার্স করার জন্য আমি অ্যাপ্লাই করলাম। ব্যাচেলার্স তো একবার করেছি ফিজিক্সে। তো পুনরায় আমেরিকাতে যারা ব্যাচেলার্স করেছে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয় না। তো যেহেতু আমার একটা ব্যাচেলার্স অলরেডি আছে, একবার হয়েছে, তো সেকেন্ড ব্যাচেলার্স করবো আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে, তো আমাকে স্কলারশিপ দেওয়া হলো। তো আমি সেই স্কলারশিপ নিয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে চলে গেলাম। তো 1984-এ আমি সেকেন্ড ব্যাচেলার শেষ করি।
78-এ শেষ করি ফার্স্ট ব্যাচেলার্স ফিজিক্সে, তারপর 79-এ চলে গেলাম আমেরিকায়, 84-এ সেকেন্ড করে আমার এই প্রোগ্রাম শেষ হয় অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। তো আপনারা শুনছেন অ্যারোনটিক্যাল আর অ্যারোস্পেস দুটোর মধ্যে তফাৎ কোথায়, সাধারণত প্রশ্ন আসতে পারে। তো এখানে এক সংক্ষেপে বলে রাখি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে পরে কিন্তু এয়ারপ্লেন তৈরি করা শেখা যায়, আর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়লে পরে এয়ারপ্লেন, হেলিকপ্টার এবং রকেট তিনটাই শেখা যায়। ফলে আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, শুধু ওই অ্যারোনটিক্যালটা। তো সেখানে যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করলাম শুধু এয়ারপ্লেনের উপর জোর দিয়ে, পাস করার সাথে সাথেই এমন রেজাল্ট করলাম যে আমাকে আমেরিকান একটা কোম্পানি আমাকে অফার করে বসলো চাকরি দিতে, চিফ ইঞ্জিনিয়ার হিসাবে চাকরিতে অফার করলো না আমাকে। তো সেখানে জয়েন করার পর ইউএস গভর্নমেন্ট আর্মি যে ব্রাঞ্চ যেটা, তা যারা মিসাইল তৈরি করে, ইউএস আর্মি মিসাইল কমান্ড, ইউএস আর্মি এই মাইকম বলে সেটা, সেখান থেকে সেই কোম্পানিতে যেখানে আমাকে হায়ার করলো, ওখানকার সঙ্গে ওদের কন্ট্রাক্ট হলো যে এমন একটা হেলিকপ্টার তৈরি করতে হবে যা পাইলটবিহীন হতে হবে, কিন্তু হেলিকপ্টার এতটুকু বড় হইতে হবে যাতে 5 জন লোক ধরে। তো আমি যেহেতু চিফ ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে সেটা কনসাল্ট করা হলো। আমি সানন্দে স্বীকার করলাম যে আমি সেটা পারবো, যদিও তার কিছু জানি না তখন কেমন করে করবো। কিন্তু আমার লাইফটাই গেছে ওইভাবে চ্যালেঞ্জ নেওয়া, যেটা কেউ পারে না সেটা আমাকে করতে হবে। সবাই যদি পারলোই তাহলে আমার সঙ্গে তাদের পার্থক্য কোথায়? আমাকে করতে হবে সেটাই যেটা কেউ করতে পারেনি, তবেই না বুঝতে হবে যে আমার একটা আনন্দ আসবে। আমি বললাম যে সেই আর্মি জেনারেলদের, যে ইউএস আর্মি জেনারেলদের সবার সামনে দাঁড়িয়ে বললাম, সবচেয়ে বড় টপ জেনারেলের সামনে বললাম যে আই শেল ট্রাই, আই প্রবাবলি উড বি এবল টু ডু ইট। তখন আমার সাহস দেখে বললো, ইটস অলরাইট, উই ক্যান ট্রাই উইথ ইউ। আমাকে $5 মিলিয়ন গ্র্যান্ট দেওয়া হলো, ইউএস $5 মিলিয়ন গ্র্যান্ট দেওয়া হলো আমাকে সেটা ট্রাই করে। আমাকে 2 বছরের সময় দিল। লো এন্ড বিহোল্ড, মানে খোদার কি মর্জি, 1986 সনে, এটা 84 শুরু করলাম, পাশ করেই ঢুকলাম, শুরু করলাম, ঠিক 86 সনে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। আমি আর্মি অফিসারদের সেই জেনারেলকে ডেকে বললাম যে স্যার, ওটা আমার তৈরি হয়ে গেছে, নাও ইউ ক্যান ট্রাই এন্ড টেস্ট ইট, যেটা সত্যি কাজ করবে কিনা। ওরা সেটাকে নিয়ে গেল নিউ মেক্সিকোতে, আরেক স্টেটে। এটা কিন্তু তখন হয়েছিল ওকলাহোমায়, তো চলে গেল নিউ মেক্সিকোতে, সেখানে যেখানে নাকি মিসাইল গোপন অস্ত্রোপচার যেখানে টেস্ট করা হয়। তো সেখানে আর কাউকে যেতে দেওয়া হয় না, শুধু বড় জেনারেলরা যারা কোম্পানির মালিক, আর আমি হলাম চিফ ইঞ্জিনিয়ার আর টেস্ট ইঞ্জিনিয়ার যে ছিল, তো তারা সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে ওটা মূল্য এবং ঠিক মিশন কমপ্লিট করে ঠিক নেমে আসলো। এই তখন আমাকে আখ্যায়িত করা হলো যে আমি তার জনক এবং উদ্ভাবক, ওই সময় তৈরি করা হলো সেটা। তো এই হলো ওই প্রথম আবিষ্কারের ঘটনা। তো স্যার, আপনার কর্মজীবন, বর্তমান কর্মজীবন নিয়ে যদি আমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, তো তারপরে আমি ওখান থেকে ওটা করার পর আমাকে আবার ইউনিভার্সিটিতে আমাকে মাস্টার্স করার জন্য আমাকে দেওয়া হলো, স্কলারশিপ দেওয়া হলো। তো আমি মাস্টার্স করতে আসলাম। তো প্রথম মাস্টার্সটা করলাম আমি এয়ারপ্লেন অ্যারোডাইনামিক্সের উপর। তো সেখান থেকে আমি সেকেন্ড মাস্টার্স করলাম আরেক ইউনিভার্সিটি যেয়ে, সেটা হলো হেলিকপ্টারের অ্যারোডাইনামিক্সের উপর। তারপর সেখান থেকে ফিরে এলাম ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে ডক্টরেট করার জন্য রকেটের উপর। এখন দেখছেন সব জিনিসগুলোর কিন্তু আমার ডিগ্রি রয়েছে, এয়ারপ্লেন, হেলিকপ্টার এবং রকেট। সেটা করার পর আমি তারপরই আমি প্রফেসর হিসাবে আমাকে নিয়োগ করা হয় ফিলাডেলফিয়াতে, মানে পেনসিলভেনিয়াতে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমি প্রফেসর হিসাবে সেখানে যোগ দিলাম। তো সেখানে আবার আগস্টা এরোস্পেস কর্পোরেশন বলে একটা কোম্পানি ছিল যারা খালি হেলিকপ্টার তৈরি করে। ওরা আমাকে বললেন যে তুমি যেহেতু হেলিকপ্টার আবিষ্কার, তুমি আমাদের সঙ্গে কাজ করো, আমাদের এখানে আমাদের অনেকগুলো হেলিকপ্টার আমাদের তৈরি করার চিন্তা আছে, তুমি আমাদেরকে সাহায্য করবে। সেখানে তুমি ওই প্রফেসরশিপ আর ওই হেলিকপ্টার কমিতে কাজ করবে। সেখানে 2 বছর কাজ না করতে করতেই আর কি আমাকে বোয়িং এর চোখে পড়লাম আমি। বোয়িং বলে যে না, তুমি আমাদের সঙ্গে কাজ করতে হবে। আর বোয়িংটাও আমার ফিলারে ওই প্রফেসর, এই যে ইউনিভার্সিটি আমি প্রফেসর, তার থেকে ওই কত 16 মাইল দূরে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি রাজি হলাম, কিন্তু আমি তাকে শর্ত দিলাম যে আমি কিন্তু প্রফেসরশিপ ছাড়বো না, কারণ আমি পড়াতে পছন্দ করি। যেমন হাতে কলমে তৈরি করতে পছন্দ করি, যে জ্ঞান অর্জন করি, সেটা জ্ঞান অর্জনটা কিন্তু থিওরিটিক্যাল, মানে ম্যাথমেটিক্যাল সলিউশন এগুলা, কিন্তু এটা কতটুকু কাজ করবে
না বানানো কিন্তু বোঝা যায় না, না একটা কলম দিয়ে না লেখা পর্যন্ত বোঝা যায়। এটার ভিতরে অনেক থিওরি আছে, কিন্তু একটা বানিয়ে না লেখার পর যদি কলম দিয়ে কালি আসে তাহলে সেটা সাকসেসফুল। তো আমি বললাম যে দেখো আমি বইয়ে তৈরি করব আমার ওই থিওরি কাজে লাগিয়ে, কিন্তু আমি কিন্তু আমার প্রফেসরশিপ আমি ছাড়বো না। তখন বলছে তোমার কোনো চিন্তা করতে হবে না, বোয়িং এর ভিতরে তোমাকে ইউনিভার্সিটির মতো করে দেবো। কারণ বোয়িং এটা বিরাট ব্যাপার, পৃথিবীর সবচেয়ে ধনী কোম্পানির মধ্যে একটা। 3-4টা অ্যাপল একটা কোম্পানি আছে যে অ্যাপল আইফোন তৈরি করে, এগুলা তৈরি করে। আর ওই এরকম বোয়িং ওরা ওইরকম মানে বিরাট ধনী, ওরা $1 ট্রিলিয়ন কোম্পানি। তো ওরা বলছে তোমাকে আমি ইউনিভার্সিটি তৈরি করে দেবো ভিতরে, কারণ আমাদের যত ইঞ্জিনিয়ার আছে এরা সব তোমার কাছ থেকে মাস্টার্স করবে, ডক্টরেট করবে। কাজে তুমি তোমাকে না ভিতরে করতে হবে না, আমাকে ওই ড্যাক্সলে করতে দিলেই হবে। আর বোয়িং এর এমপ্লয়ি যারা এরা যদি এখানে মাস্টার্স এবং ডক্টরেট করতে আসে আমার কাছে তাতেই হয়ে যাবে, বোয়িং রাজি হয়ে গেল। তো এই তো তখন ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে আমি এমপ্লয়মেন্ট হলো, কিন্তু ওখানে এরোস্পেস স্টাডি করার ও ব্যবস্থা করে দেওয়া হলো, যে যাতে যদি এরোস্পেস, তাহলে আমি এরোস্পেস কোর্সগুলো আমি অফার করবো। মেকানিক্যালও পড়তে পারবে যারা পড়তে চায়, আর এরোস্পেস যারা পড়তে চায় আমি শুধু এরোস্পেস করবো। তো বোয়িং এ দেখা গেল যে পরে অনেক ছাত্ররাই হয় আমার কাছ থেকে মাস্টার্স করেছে, না হলে ডক্টরেট করেছে আমার কাছ থেকে। তো তো এইভাবে চললো। তো তখন আবার বোয়িং আমাকে একটা প্রজেক্ট দেয়, ওটা এমনই একটা হেলিকপ্টার যার সম্পর্কে পৃথিবীতে কিচ্ছু বলা হয়নি, কেউ জানে না, একদম নতুন ধরনের হবে। যত হেলিকপ্টার আমরা চোখে দেখতে পাই এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, একদম নতুন প্রযুক্তি, নতুন জিনিস যা কেউ ভাবেও নি। সেটা দেওয়া হলো, আমি সেটা লুফে নিলাম। 26 বছর লাগবে শেষ করতে, শেষ করে সাকসেসফুল হয়ে তারপরে এখন আমরা বলতে পারি, কারণ এটা পাবলিকলি সাধারণ জনগণের মধ্যে ওটা প্রকাশ করা হয়েছে, তাই আমি এখন আপনাদের কাছে বলতে পারবো। সেই হেলিকপ্টারটা ওটা উঠে হেলিকপ্টারের মতো নিচ থেকে, কিন্তু তারপরে ওটা ফ্লাই করে এয়ারপ্লেনের মতো, দুটা 2 in 1। একটা জিনিসই এতে টেক অফ করবে এতে হেলিকপ্টারের মতো, ল্যান্ডও করে হেলিকপ্টারের মতো, কিন্তু ফ্লাই করবে সে 400-500 মাইল বেগে। রানওয়ে লাগবে না, না রানওয়ে লাগবে না, ওই আপনাদের ওই ফিল্ডের ওইখানে যে মাঠটা আছে ওইখানে নেমেই, যদিও ওই মাঠটা আমার ওই হেলিকপ্টারের সামনে অনেক ছোট, কিন্তু ওই যে আমাদের একটা ফুটবল ফিল্ড আছে না আমাদের এখানে একটু দূরে গেলে, এইদিকে কোথায় জানি এই দিক দিয়ে পিছনে, হ্যাঁ একটা ফুটবল ফিল্ড আছে, তো সেখানে নামতে পারবে। ওটা এত বড় যে 46 জন লোক ধরে, 3 জন লোক লাগে চালাতে, পাইলট, কো পাইলট আর ফ্লাইট ইঞ্জিনিয়ার। তো সেটার তো বিশেষত্ব হলো ওর মধ্যে এটা, ওটা হেলিকপ্টারও আবার এয়ারপ্লেনও। তো এটার কাজ লাগে বন্যা দুর্গত থেকে উদ্ধার করা, পাহাড়, হ্যাঁ দুর্গত এলাকা থেকে, সেখানে ঝড় ঝাপটা হলো সেখান থেকে উদ্ধার করা। তারপরে কোনো জায়গায় শত্রুরা সোলজারকে অ্যাটাক করেছে, সেখান থেকে তাদেরকে দ্রুত উঠিয়ে নিয়ে এয়ারপ্লেনের মধ্যে ফ্লাই করেছে। হেলিকপ্টার তো খুব আসতে যায়, 100 থেকে 150 মাইল বেগে যায়, আর ওটা 400 মাইল বেগে যায়। ওটাকে যে শত্রুরা জানার আগেই সবাইকে নিয়ে চলে এলো। এটা ওইটার আবিষ্কার হলো এই রিসেন্টলি, এটা হলো আমার দ্বিতীয় আবিষ্কার। এটা হলো না, এটা হলো এটা ইউএস গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের এখন ওটা ওদের সম্পত্তি। হ্যাঁ ওটা পাবলিক, ওটা যদিও জাপানের কাছে বিক্রি করছে, কিন্তু যেহেতু এটার এক একটা হেলিকপ্টারের দাম $75 মিলিয়ন ইউএস ডলারে, কাজেই পাবলিকরা কেনার মতো এটা সামর্থ্য নেই। সামরিক হিসেবে ব্যবহৃত হবে। এখন জাপানটা করছে করে, এমন এক সময় আসবে যখন ওই পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে, তখন এটা যেমন বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটার ক্ষমতা থাকে কেনা, তাহলে সেটা যোগাযোগ করলে এটাকে বিক্রি করতে পারবে। এখন আস্তে আস্তে হবে সেটা, কিন্তু গভর্নমেন্টে ভবিষ্যতে হবে। এখন শুধু আর্মি, নেভি, এয়ারফোর্স এরাই ব্যবহার, কারণ ওদের অনেক টাকা, ওরা পারে সেটা। স্যার, নতুন প্রজন্মদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই, এটা আমার নেক্সট টপিক। তো আমার কথা হলো কি, যে আমার শৈশব থেকে দেখা গেছে যে যেটা আমি খুব স্ট্রিক্টলি যেটা অনুসরণ, আমার শিক্ষকরা যে আমাকে সবকিছু থেকে আগলে রেখেছেন, যত আমার প্রতি যেন কোনো খারাপ জিনিস না আসে, রোদে যেন না পুড়ি, নানান ভাবে আমাকে ডিমের ভিতর যেমন কুসুম থাকে, আমাকে এভাবে ওনারা রেখেছেন। কিন্তু এই রাখার বদলে ওনার তাদের কাছে আমি এই প্রমিসটা আমি করেছিলাম যে আমি এমনভাবে পড়াশোনা করবো, কিন্তু ডানে বাঁয়ে কোনো দিকে তাকাবো না, যার জন্য
আপনারা এই বনগ্রাম স্কুল থেকে নাগেরগ্রাম থেকে যদি কোথাও এই কিশোর মহকুমায় খুঁজে বেড়ান, একটু বদনাম আমার বিরুদ্ধে পাবেন না। এটা মানুষ দুধে ধোয়া কেমন করে হতে পারে, যদি তার ইচ্ছা থাকে। কেন কোনো কিছুর সম্পর্কে, যেমন একটা বাচ্চা ছেলের কত রকমের একটা খারাপ অবস্থা থাকতে পারে, আমার সম্পর্কে একটুও পাবেন না। তার কারণটা হচ্ছে এই জন্য যে আমি নিজকে সেভাবে দূরের থেকে, এবং যাতে ওইভাবে কি ওরকম না হয়। আর সব সময় আমার চিন্তা ছিল যে আমি যদি অন্য কিছুর মধ্যে যদি ইনভলভ না হই, তাহলে আমার সময়টা যাবে কোথায়? পড়াশোনার মধ্যে। তখন আমি বলতাম পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, ছাত্রার নামও অধ্যয়নং তপ। ছাত্র মানেই হলো পড়াশোনা, তপস্যা। এইটাকে আমি কি বলে তপস্যা হিসাবে, পূজা হিসাবে বা নামাজ হিসাবে এটাকে আমি এইভাবে ধরে নিয়েছি, যার সঙ্গে আমি কোনোদিন তার সঙ্গে একটা সেকেন্ডের জন্য আমি তার থেকে পিছপা হইনি। যার জন্য সেটা আমি মেনটেন করেছি আমার শিক্ষাগত সময় এবং পারিবারিক সময়, যার জন্য কারোর সঙ্গে কোনদিন ঝগড়া কলহ বা এবং ওই ছেলে মেয়ে জনিত কোনো রকম ঘটনা এই সমস্ত কোনোদিন হয়নি। এমনভাবে ছিলাম যেন মানে সেই দুধে ধোয়া যেভাবে থাকে আর কি, সেভাবে এই জন্য আমার শিক্ষকরা আমাকে এত আদর করতেন, সেই জন্য বিশ্বাস করতেন যে আমাকে দিয়ে বিশ্বাস করা সম্ভব। তো সেইভাবে থাকার জন্য তো আমি চাই যে ছাত্রদেরকে আমি এই উপদেশ দেব যে তোমাদের পাথেয়টা যদি ওই শিক্ষা গ্রহণ হয়, ছাত্রার নাম অধ্যয়নং তপ, এটা যদি তোমার পাথেয় হয়, তাহলে তুমি অনেক বড় হবে জীবনে। এবং বড় হওয়ার জন্য দুটা জিনিস দরকার, একটা হলো তোমার লক্ষ্য, জীবনে তুমি কি হতে চাও, আর তোমার পাথেয় হবে শিক্ষা। এবং জীবনের লক্ষ্য বিভিন্ন রকমের হতে পারে। ডাক্তার হলে পরে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে তুমি ডাক্তার হতে পারবে না। তোমার ডাক্তার হলে ডাক্তারি লাইনে পড়াশোনা করতে হবে, কিন্তু লক্ষ্য থাকতে হবে। কিন্তু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, না একজন বড় লয়ার হবে, না একজন তুমি দেশের রাষ্ট্রনায়ক হবে, কি হবে তোমার একটা লক্ষ্য থাকতে হবে। আর লক্ষ্য থাকলে পরে সে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সেই বিষয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু উদ্দেশ্যটা একটাই মেইন, যে তোমাকে সেই সময় নষ্ট করতে পারবে না, তুমি রাজনীতি করবে না। রাজনীতি করবে তুমি এখন কেন? তুমি যদি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করে তুমি ডক্টরেট নাও, মাস্টার্স করো, তারপরে তুমি রাজনীতি করো, তুমি একজন বিরাট হুমরা চোমরা, তুমি এমপি হও, মন্ত্রী হও, একটা কিছু হও। কিন্তু ছাত্র অবস্থায় কেন সেটা তুমি করবে না। তবে আমি জানি না, এটা আমার কারো বিরুদ্ধে কিছু বলার নাই, আমি আমার ফিলোসফি থেকে বলছি যে ছাত্র অবস্থায় তোমরা রাজনীতিতে জড়াবে না। এটা এমনই একটা ক্যান্সার আছে, ওটা ক্যান্সার, আমি মনে করি এটা ক্যান্সার। কিন্তু তাই বলে রাজনীতিটা ক্যান্সার না, ছাত্র অবস্থায় জড়ানো সেটা ক্যান্সার। তুমি রাজনীতি করবে নিজের পায়ে দাঁড়িয়ে, বাবার কাছ থেকে পয়সা এনে পড়াশোনা করবে বলে বাবাকে ঠকানো, মাকে ঠকানো, তুমি পড়াশোনা দিল, টাকা দিল পড়াশোনা করার জন্য, তুমি ওই সমস্ত জিনিস করে বেড়াবে না, তুমি তা করবে না। তাহলে তুমি বড় হতে পারবে না, তুমি ওই জায়গা থেকে তুমি বেরোতে পারবে না। জীবনে বড় হতে হলে পরে কঠোর হতে হবে জীবনে, এবং শিক্ষা অর্জন করতে হবে, এবং লক্ষ্য থাকতে হবে তুমি কিছুর উপর। এইসব ব্যাপারে যদি তুমি কম্প্রোমাইজ না করো, তাহলে তুমি এত বড় হতে পারবে জীবনে। তোমাকে দেখতে হলে পরে তোমার গন্তব্য, তুমি কত উঁচাই গেছো, দূরবীন দিয়ে দেখতে হবে তোমাকে। এটা মনে রাখবে। এটা হলো আমার ছাত্রদের জন্য হলো এটা আমার উপদেশ। এবং আমি মনে করি, এটা বলতে চাই শেষ, আমি যদি পেরে থাকি তোমরাও পারবে, পারার কথা। কারণ আমার তো জন্ম এখান থেকেই, আমি না কারো মায়ের পেট থেকে আমি জন্ম নিয়েছি, তাই না? সেও তো আপনাদের মানে মতোই এবং একজন মহিলা। তো কাজে আমি যদি এরকম হতে পারি, তোমরাও পারবে। স্যার, আমার একটা বিষয়, ধন্যবাদ স্যার। হ্যাঁ।